পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়। সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। অবশ্যই এই সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। আন্দোলন ভাই, ওই যে একটু আগে রাকিব যে কথাটা বললো যে এই সরকারকে আমাদের সময় দিতে হবে, এই সরকারের কোনো সমস্যা ভাই, তোমাদের কাজ নাই গুলা। ছাত্র বৈষম্য আন্দোলনের ছেলেদেরকে থানায় গিয়া পাবলিকের ওই যে কে টেন্ডার ড্রপ করলো, কে টেন্ডার উঠাইলো, দিস ইজ নট ইউর বিজনেস। ইউ গাইস হ্যাভ টু গো ফর ইউনিভার্সিটি ফর স্টাডি। দ্যাটস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমান সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, যাদেরকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানানভাবে তুলফার। অনেকে বলতেছেন তারা ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারে না, আবার অনেকে বলতেছেন ইতিমধ্যে তারা ঠিকমতো ফ্যামিলির দায়িত্ব নেয় না, তারা ফ্যামিলির যে প্রেশার বা ফ্যামিলির একটা যে দায়িত্ব সেটা নিতে পারে না। তারা কিভাবে দেশের দায়িত্ব নিবে বা তারা কিভাবে দেশ সামলাবে, এভাবেই যখন নানানভাবে আলোচনা সমালোচনা মুখোমুখি হচ্ছেন 2 উপদেষ্টা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বিএনপি নেতা জনাব তারেক রহমানকে নিয়ে এক মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বা খেপে গিয়েছেন বিএনপি অন্যান্য নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহর উপর। এদিকে সম্প্রতি নারায়ণগঞ্জে এক বক্তব্য দিতে গিয়ে ফের সমালোচনার মুখোমুখি হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম উপদেষ্টা জনাব সার্জিস আলম। তো দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। একের পর এক তাদেরকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখব আসলে তারা কি বলতে চায়, কেনই বা একের পর এক সমালোচিত হচ্ছে এসব উপদেষ্টারা বা সমন্বয়করা। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে। রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 200-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে। বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে। অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম, তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম, আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স? বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 200-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? আমি তো মনে করি না। অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে, এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কিনা। তোমাদের প্রতিনিধি হিসাবে, আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে 2 জনকে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু এই পুরো আন্দোলনে 19 তারিখের পর থেকে, 19শে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ। যে তরুণদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে আন্দোলনে দেখতে চায়, কিন্তু তরুণ কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। তাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে, তার পিছনে দেশের মানুষ যাবে? আগের অভিজ্ঞতা সেটা বলছে না।
বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো। তোমরা কর্মজীবনে যাও, শিক্ষা জীবন শেষ করো, তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরো সময় দাও, মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক, তখন তোমরা এই কাজগুলো করতে পারবা। ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, গাড়ি মেনটেন করে, মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে, এটা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছে। কিন্তু তোমার প্রস্তাবনাটা কি, তুমি কি করবো আসলে? তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে। এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে এই কাজ করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। ডক্টর ইউনূসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে, রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন, সহানুভূতি সবকিছু তোমাদের সাথে আছে, কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা। এই সরকার ব্যর্থ হলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। অবশ্যই এই সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। আন্দোলন, ভাই, ওই যে একটু আগে রাকিব যে কথাটা বললো যে এই সরকারকে আমাদের সময় দিতে হবে, এই সরকারের কোনো সমস্যা, ভাই তোমাদের কাজ নাই এগুলা। ছাত্র বৈষম্য আন্দোলনের ছেলেদেরকে থানায় গিয়া পাবলিকের ওই যে কে টেন্ডারের ড্রপ করলো, কে টেন্ডার উঠাইলো, দিস ইজ নট ইউর বিজনেস। ইউ গাইজ হ্যাভ টু গো ফর ইউনিভার্সিটি ফর স্টাডি। দ্যাটস ভিভিআইপি রিকোয়েজিশন লেটার যেটাকে বলে। কোন ক্রাইটেরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের বিভাগীয় সভা সমাবেশের জন্য আপনার এই রিকোয়েজিশন লেটার দেওয়া হয়েছে? এই রিকোয়েজিশন লেটারটা দেওয়া হয় বাংলাদেশের আইন অনুসারে আপনার যারা এমপি, ভিভিআইপি, আর্মির জেনারেল এবং মন্ত্রীরা। তাহলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বিভাগীয় সফরের জন্য এই চিঠি ইস্যু করেই তো বৈষম্য তৈরি করা হয়েছে। কারা ইস্যু করেছে এটা? ভাই, এইটা বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার। এই চিঠিটা 8 তারিখে দেওয়া হয়েছে বৈষম্য আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফরে নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে। এখন আমার কথা হচ্ছে 18 কোটি মানুষের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য তৈরি করার অধিকার কে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং নিরাপত্তাহীনতায় ভোগে যে কেউ তো আসলে সাহায্য চাইতে পারে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ দিবে। এক্সাক্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 18 তারিখে শেষ হয়ে গেছে। তারেক ভাইও বলছে, ইসমাইলও বলছে এবং রাকিবও বলছে, শেষ পর্যন্ত সেটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ, সিপাহী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল, বাংলাদেশের আমজনতা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার ছিল। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার ফেস দ্য পিপলও ছিল। আমি আপনাকে বলি ভাই, বাংলাদেশের এই আন্দোলন, ভাই তো বললো 13টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল যে স্টেশন গুলা ছিল, ফ্রান্সে ছিল, কানাডাতে ছিল, আমেরিকাতে ছিল, অস্ট্রেলিয়াতে ছিল, ইউকেতে ছিল, এই স্টেশনে যারা দায়িত্ব ছিল তারা কি সমন্বয়ক না? তাহলে সেই সমন্বয়কদেরকে আপনারা টোটালি নেগলেন্সি করে কিছু মাত্র ছেলেদেরকে দিয়ে রাজনৈতিক এজেন্ডা। প্রবাসীদের প্রতিনিধি থাকা উচিত ছিল এই গভর্নমেন্ট, এই সরকারের। কারণ প্রবাসীদের ব্যাপারটা একটু চমৎকার কথা বলেছেন মনির চৌধুরী। সরি, আমি কারণ প্রবাসীদের কথা বললে আমি একটু আবেগ আপ্লুত হই। এই কারণ প্রবাসীরা সবসময় বঞ্চিত ছিল। এই আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল, বাংলাদেশে যারা আন্দোলনকারীরা আছে তারা দেখতে পারেনি। কারণ হলো ওইসব ব্ল্যাক আউট ছিল, বাংলাদেশ সম্পূর্ণ বন্ধ ছিল। এই ডক্টর মোস্তফা সরোয়ার বাদল থেকে শুরু করে বিদেশে যারা আছে, আর বিশেষ করে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে, আমি বারবার বলার চেষ্টা করেও কিন্তু অনেক সময় পারিনি বোঝাতে যে তাদের ভূমিকাকে কোনোভাবেই ছোট করে দেখবার সুযোগ নেই। অবশ্যই এটাকে মূল্যায়ন করতে হবে। যখন হয় তখন বিদেশিরা আপনার মানে টাকা পাঠানো, যেটাকে রেমিটেন্স, ব্ল্যাক আউট করেছিল। একই সাথে প্রবাসে আমরা যারা চাকরি করি, আমার পার ডেতে ইনকাম হচ্ছে $400 বাংলা, মানে অস্ট্রেলিয়ান ডলার। তো আমার মতো হাজার হাজার বিদেশিরা আপনার চাকরিতে না যে বিক্ষোভ করেছিল বিভিন্ন দেশে। ওইটা কেন করেছিল? আপনার কি কোটা আন্দোলনের জন্য করেছিল, নাকি আপনার চাকরির এই মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য করেছিল, শেখ হাসিনা পতনের জন্য করেছিল? তাহলে আপনি এই সমস্ত স্টেক হোল্ডারদেরকে তো নেগলেন্সি করতে পারেন না। গত 17 বছর ধরে দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ঠিক আছে? একই সাথে আমাদের নেতা টেক ব্যাক বাংলাদেশ বলেছিল।
আমরাই আপনার 23 দফা দাবি নিয়ে আসছিলাম। তাহলে সেই 14 বছর আর 17 বছরের রাজনীতির যে নেতা কর্মীদেরকে আপনার হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বিক্ষোভ মানে আয়নাঘর তৈরি করা হয়েছে, সেই স্টেক হোল্ডারদেরকে আপনি কিভাবে বাদ দিবেন? আজকে আমি শুধু একটা জিনিস ভাই আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে একটা কথা আছে না যে রাজার, আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মানুষকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দল পুনর্গঠনের কাজ করে, তাহলে আমরা মনে করি আমরা রাজার দেশে রাজা না, আমরা প্রজারা এখন পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত এবং এই বৈষম্যের শিকারী হচ্ছি। এটাই বাস্তবতা। আরেকটা জিনিস আপনাকে বলি, জনাব তারেক রহমান আপনার আমাদের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আন্দোলনের জন্য নির্দেশ দিয়েছিল। যুগপৎ আন্দোলনের ঘোষণা কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল ইউকে থেকে। তারপরে আপনার সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে প্রেসে চিঠি কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল। এখন হাসনাত আব্দুল্লাহ যে এই ধরনের কথা বলবে, ইসমাইল সম্রাট, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি তাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে না? এটাই তো হওয়া উচিত। একজন নেতা ব্যক্তিগত মতামত দিতে পারে না, যখন সে রাজনৈতিক মঞ্চে কথা বলে তখন সে আর সমন্বয়ক থাকে না। রাজনৈতিক খাতায় আপনারা যখন নাম লিখিয়ে ফেলছেন তখন আপনারা রাজনীতিবিদদের মতো কথা বলতে হবে। শুধুমাত্র বিএনপির নেতা দিয়েছে, ওরা তো এখনো পর্যন্ত যেহেতু রাজনৈতিক সরকার আসেনি, ওরা তো দেখভাল করবে, দেখভাল করার জন্য তারা যাচ্ছে। অন্য কোনো উদ্দেশ্য মনে হয় তাদের মধ্যে তো নাই এখন পর্যন্ত। আপনি আগর ভাই আসছি ইসমাইল, আসছি সম্রাট, আসছি। হ্যাঁ, আপনার কথা বলি আপনাকে, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগন্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। আমি আপনাকে বলি, মইনুল আহমেদের প্রেতাত্মারাই কিন্তু এখন আপনার এই সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে। আমি নাম মেনশন করে কাউকে ছোট করতে চাই না। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের আইন উপদেষ্টা কেন এখন পর্যন্ত আইন পরিবর্তন করতেছে না? এখন পর্যন্ত কেন বিশেষ আইন বাতিল করছে না? ডিজিটাল আইনগুলো এখন পর্যন্ত বাতিল করছে না কেন? এবং বিচারকরা এখন পর্যন্ত, আওয়ামী সময়ে যে সমস্ত বিচারকরা ছিল তারা এখনো আপনার আদালতে কাজ করতে পারতেছে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো আপনারা শেষ না করে রাষ্ট্র সংস্কারের কাজ করতে, রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে আপনারা রাজনৈতিক দল পুনর্বাসনের চেষ্টা করবেন, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আপনি কিভাবে দেখবেন? তারা তো আপনি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-3টা ব্রিগেডিয়ার জনাব সাখাওয়াত হোসেন, তাকেও কিন্তু পদত্যাগের বিষয়টা নিয়ে, তো তাদের যে পদত্যাগের সমালোচনা হলে জনগণ মানে তাদের পদত্যাগের বিষয়টা নিয়ে লেগে পড়ে। তো ভিডিওর শুরুতে ধরনের টাইটেল এবং থাম্বনেল দেওয়ার জন্য আন্তরিক দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।